আসসালামু আলাইকুম। ৪৭তম বিসিএস এর আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্ন সলভ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একদম ব্যাখ্যা সহ প্রশ্নগুলো সলভ করব। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন কি? আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া ৩৫০০ বছরের পুরনো শহরের নাম কি? এটার অ্যান্সার হবে পেনিকো শহর। আমাদের জেনে রাখা জরুরি, এই যে পেনিকো শহরটা, এই পেনিকো শহরটা পেরুর কোন প্রদেশে অবস্থিত? এটা হচ্ছে পেরুর হুয়াওরা প্রদেশে অবস্থিত। এই পেনিকো শহরটা কোথায় অবস্থিত ছিল? পেরুর হুয়াওরা প্রদেশে অবস্থিত ছিল এবং ধারণা করা হয় প্রায় খ্রিস্টপূর্ব 1800 অব্দে এই পেনিকো শহরের কিন্তু পত্তন হয় এবং পেনিকো শহরের ধ্বংসাবশেষে যে অস্তিত্ব খুঁজে পাওয়া যায় সেগুলো দেখে ধারণা করা যায় যে সেখানেও সেচ নির্ভর ব্যবস্থা ছিল কিংবা প্রাচীন নগর জীবনযাপনের অস্তিত্ব ছিল। এমনকি পিরামিড আকৃতির কিছু স্তম্ভের নিদর্শনও কিন্তু সেখানে খুঁজে পাওয়া গেছে। তো এই প্রশ্নের সাথে রিলেটেড কিছু এক্সপ্লেনেশন আমরা পড়ে ফেলি। পেরুর রাজধানী কোনটা? পেরুর রাজধানী হচ্ছে লিমা। আর মাচু পিচু কোথায় অবস্থিত? আমরা জানি যে পেরুতে বেশ কিছু প্রাচীন সভ্যতার নিদর্শন খুঁজে পাওয়া যায়। তো পেরুতে খুঁজে পাওয়া এমন একটা প্রাচীন সভ্যতা হচ্ছে ইনকা সভ্যতা। এই ইনকা সভ্যতার নিদর্শন হচ্ছে মাচু পিচু। তাহলে এটা কোথায় অবস্থিত? পেরুতে অবস্থিত। এটা কোন সভ্যতার নিদর্শন? এটা হচ্ছে ইনকা সভ্যতার নিদর্শন। এর পরের প্রশ্নে আমরা যাই। 1947 সালে প্যালেস্টাইনকে বিভাজনের পরিকল্পনা জাতিসংঘের কোন প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয়? এটার অ্যান্সার হবে 181 নাম্বার প্রস্তাব। আমরা জানি যে 1947 সালে একটা প্ল্যান হয়েছিল, যে প্ল্যানটার নাম ছিল এরকম, পার্টিশন প্ল্যান অফ প্যালেস্টাইন। পার্টিশন প্ল্যান অফ প্যালেস্টাইন। তো এই পার্টিশন প্ল্যান অফ প্যালেস্টাইনে জাতিসংঘ কি প্রস্তাব করছিল? তারা প্যালেস্টাইন অর্থাৎ ফিলিস্তিনের কিছু অংশ জিউইশ অথবা ইহুদিদের জন্য ছেড়ে দিছিল, অথবা ইহুদিদের জন্য তারা মোতায়েন করছিল। তারা বলছিল এরকম অনেকটা জোর জবরদস্তি মূলক ভাবে যে ফিলিস্তিনের অথবা প্যালেস্টাইনের এই অর্ধেক ভাগে জিউইশরা থাকবে আর বাকি ভাগে থাকবে হচ্ছে কারা? প্যালেস্টাইনরা। এবং এই পার্টিশন প্ল্যানের ফলে প্রায় 52% ফিলিস্তিনের এলাকা চলে যায় ইহুদিদের দখলে এবং 48% এলাকা মাত্র ফিলিস্তিনিদের জন্য হচ্ছে থেকে যায়। তো যার আলোকে 1948 সালে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয় এবং প্রথম আরব ইসরায়েল যুদ্ধে কিন্তু প্রচুর ফিলিস্তিনি কিন্তু বাস্তুচ্যুত হয়েছিল। প্রায় 7 লাখের বেশি ফিলিস্তিন বাস্তুচ্যুত হয়েছিল। ওকে, তো আস্তে ধীরে এই আরব ইসরায়েল যুদ্ধ কিন্তু আরো কয়েক দফায় সংঘটিত হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য কোনটা? এদের মধ্যে উল্লেখযোগ্য হতে পারে 1967 সালের 6 দিনের যুদ্ধ। তো এখানে কিছু আলাপ আমাদের করতে হয়। আমরা জানি যে ফিলিস্তিনিদের যে সংগঠন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও, এটা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1964 সালে। এখন এখানে একটা সংগঠনের নাম লেখা, সেটা হচ্ছে ফাতাহ। তো অনেক সময় পরীক্ষায় আসে যে হামাস কিংবা ফাতাহ এটা কোন দেশের সংগঠন? ফিলিস্তিনের সংগঠন। তো 1967 সালে যখন আরব ইসরায়েলের মধ্যে 6 দিনের যুদ্ধ হলো, সেই 6 দিনের যুদ্ধে কিন্তু আরবরা পরাজিত হলো এবং তখন ফাতাহ কি করলো? ফাতাহ হচ্ছে আস্তে আস্তে এই পিএলওর কর্তৃত্ব নেওয়া শুরু করলো। ওকে, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের কর্তৃত্বটা কারা নেওয়া শুরু করলো? ফাতাহ নেওয়া শুরু করলো। তো তখন ফাতাহর নেতৃত্বে কে ছিল? ইয়াসির আরাফাত ছিলেন। তখন ফাতাহর নেতৃত্বে ছিলেন কিন্তু ইয়াসির আরাফাত। ইয়াসির আরাফাত। ওকে, তাহলে ফাতাহ কোন দেশের সংগঠন? এটা হচ্ছে ফিলিস্তিনের সংগঠন, আমরা জানি। তো ইয়াসির আরাফাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী আইজ্যাক রবিনের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেই চুক্তির নাম কিন্তু অসলো চুক্তি। কোন চুক্তি? অসলো চুক্তি। কার মধ্যে হয়েছিল? ইয়াসির আরাফাত এবং তৎকালীন ইসরায়েলের প্রধানমন্ত্রী আইজ্যাক রবিনের মধ্যে হয়েছিল। কত সালে? 1993 সালে হয়েছিল স্বাক্ষরিত। ঠিক আছে, তাহলে এই কয়েকটা জিনিস আমরা অবশ্যই মনে রাখতে হবে আমাদের। এরপরে দেখি, নিচের কোন দেশটি গোলান হাইটস বিরোধের একটি পক্ষ? গোলান হাইটস অথবা গোলান মালভূমি এটা কিন্তু আসলে সিরিয়ার একটা অংশ ছিল। ওকে, গোলান হাইটস বা গোলান মালভূমি এটা কিন্তু সিরিয়ার একটা অংশ ছিল। এখন ঘটনা কি হয়েছে? ঘটনা হয়েছে 1967 সালের যেই 6 দিনের যুদ্ধ হয়েছিল, সেই 6 দিনের যুদ্ধে ইসরায়েল কি করলো? গোলান মালভূমির বেশ কিছু এরিয়া দখল করে নিছিল। তাহলে গোলান মালভূমি কিন্তু পুরোপুরি সিরিয়ার অধীনে ছিল অথবা সিরিয়ার মানচিত্রের অংশ ছিল।
1967 সালে কয় দিনের যুদ্ধ হলো? 6 দিনের যুদ্ধ হলো। এই 6 দিনের যুদ্ধ হলে কি করলো ইসরায়েল? কি করলো ইসরায়েল? গোলান মালভূমির বেশ কিছু অংশ দখল করে নিল। তাহলে ধারণা আমরা করতে পারি যে কতটুকু এরিয়া সে দখল করে নিয়েছিল। আসলে পুরো গোলান মালভূমি কিন্তু 1800 বর্গ কিলোমিটারের একটা বিশাল এরিয়া, এবং এই 1800 বর্গ কিলোমিটারের মধ্যে 1200 বর্গ কিলোমিটারে কিন্তু ইসরায়েলিরা দখল করে নেয়। তাহলে এখন গোলান মালভূমির বেশ কিছু অংশ কিন্তু ইসরায়েলিদের দখলে আছে। পরবর্তীতে 1967 সালে 6 দিনের যুদ্ধ তো সমাপ্ত হলো। তখন এই ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে একটা নতুন সীমানা রেখা আসলো গোলান মালভূমিকে ঘিরে। এই যে সীমানা রেখা, এটাকে বলা হয়ে থাকে পার্পেল লাইন। তাহলে পার্পেল লাইন কি জিনিস? 1967 সালের 6 দিনের যুদ্ধের যুদ্ধ বিরতিকরণ রেখা। অর্থাৎ গোলান মালভূমির যতটুকু অংশ জুড়ে ইসরায়েল তার কর্তৃত্ব ধরে রেখেছিল, ততটুকু অংশে এই পার্পল লাইনটা হচ্ছে অঙ্কন করা হয়। এটা ইসরায়েল এবং সিরিয়ার একটা সীমানা রেখা হয়ে যায়, এটা হচ্ছে পার্পল লাইন। তো 1973 সালে পরবর্তীতে কিন্তু আরব ইসরায়েলের আবার একটা যুদ্ধ হয়, যে যুদ্ধের নাম ছিল ইয়ম কিপুরের যুদ্ধ। তো এই ইয়ম কিপুরের যুদ্ধে কিন্তু সিরিয়া চেষ্টা করে গোলান মালভূমির যতটুকু অংশ ইসরায়েল দখল করছিল ততটুকু অংশ সে আবার নিজের কর্তৃত্বে নিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু তারা তাতেও ব্যর্থ হয়। এখন 1973 সালের যুদ্ধেরও তো একটা শেষ হয়েছিল, তাই না? একটা যুদ্ধ বিরতি হয়েছিল। তো ওই যুদ্ধবিরতি রেখাটাকে বলা হয় এরিয়া অফ সেপারেশন। এরিয়া অফ সেপারেশন। আমরা একটু এই ছবিটার দিকে খেয়াল করি, তাহলে ভালো মতো বুঝতে পারবো। আমাদের এই পাশের এরিয়া হচ্ছে সিরিয়া, আর এদিকে আছে হচ্ছে আমাদের ইসরায়েল। ওকে, তাহলে গোলান মালভূমির এতটুকু জায়গা জুড়ে একটা জায়গা তৈরি করা হলো, যেটার নাম ছিল এরিয়া অফ দ্য সেপারেশন। এটা কিন্তু ছিল একটা বাফার জোন। বাফার জোন কেন? কারণ এই জায়গার বাইরে, এই লাইনের বাইরে ইসরায়েল যেতে পারবে না, আর এই লাইনের বাইরে আবার সিরিয়াও আসতে পারবে না। এটা একটা যুদ্ধ বিরতিকরণ একটা কৌশল ছিল। তাহলে এই যে এরিয়া অফ দ্য সেপারেশন, এটা কিন্তু আলাদা একটা জিনিস, আর পার্পল লাইন কিন্তু আলাদা, এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এ লাইন লেখা আর বি লাইন লেখা। এ লাইন মানে হচ্ছে আলফা লাইন, তার মানে ইসরায়েল আলফা লাইনের বাইরে যেতে পারবে না। ওকে, আর বি লাইন মানে হচ্ছে ব্র্যাভো লাইন, তার মানে সিরিয়া এই বি লাইন বা ব্র্যাভো লাইনটাকে ক্রস করে ইসরায়েলকে হামলা করতে পারবে না। এটা 1973 সালের যুদ্ধ বিরতিকরণের যে প্রস্তাব, সেখানে প্রস্তাবিত ছিল এরিয়া অফ দ্য সেপারেশন। তাহলে ইসরায়েল কবে গোলান মালভূমিতে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে? আমরা জানি 1967 সালের 6 দিনের যুদ্ধে। সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ বিরতি রেখাটার নাম কি? সেটার নাম হচ্ছে পার্পল লাইন। ওকে, যুদ্ধ বিরতিকরণ রেখার নাম যদি আপনাকে চায়, তাহলে আপনি বলবেন কি? বলবেন হচ্ছে পার্পল লাইন। আর এরিয়া অফ দ্য সেপারেশন কি জিনিস, সেটা আমরা মোটামুটি আলোচনা করলাম। ওকে, তাহলে বেশ কিছু ঐতিহাসিক জিনিস আমরা এক নজরে একটু দেখে নিলাম, যেন এই প্রশ্ন রিলেটেড যদি এই ধরনের ইনফোগুলো বিভিন্ন প্রশ্নে আসতে পারে। এরপরে আসি, নিচের কোন সভ্যতার সময়কালে ওজন পরিমাপ এবং দৈর্ঘ্য মাপার পদ্ধতি আবিষ্কার হয়েছিল? এটার অ্যান্সার হবে হচ্ছে সিন্ধু সভ্যতা। ওজন পরিমাপ এবং দৈর্ঘ্য মাপার পদ্ধতি। তাহলে দেখি, বিভিন্ন সভ্যতার অবদান থেকে আমাদের বিভিন্ন সময় প্রশ্ন আসে। পৃথিবীকে প্রথম অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে কারা ভাগ করেছিল? অ্যাসিরীয় সভ্যতা। অ্যাসিরীয় সভ্যতা, দেখেন অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে ভাগ করা। আবার বৃত্তকে 360 ডিগ্রিতে কারা ভাগ করেছিল? সেটারও অ্যান্সার কিন্তু অ্যাসিরীয় সভ্যতা। ওকে, তারপরে দেখি সপ্তাহকে 7 দিনে এবং প্রতিদিনকে 12 জোড়া ঘন্টায় কারা ভাগ করছিল? তার মানে জিনিসটা কিসের মতো? অনেকটা ক্যালেন্ডারের মতো না? তাহলে এটাই ভাগ করছিল কারা? ক্যালদীয় সভ্যতা। ক্যালদীয় সভ্যতা কি করছিল? সপ্তাহকে 7 দিনে এবং প্রতিদিনকে 12 জোড়া ঘন্টায় ভাগ। এরপরে দেখি আমরা 12 মাসে 1 বছর আর 30 দিনে 1 মাস। আর একটু সহজভাবে বলতে গেলে আমরা তো বললাম সপ্তাহে 7 দিন, তখন হবে ক্যালদীয়। আর যদি বলা হয়ে থাকে এরকম 30 দিনে 1 মাস আর 12 মাসে 1 বছর, এই কাজটা কারা করছিল? এই কাজটা করছিল হচ্ছে মিশরীয় সভ্যতা। এই কাজটা করছিল কারা? মিশরীয় সভ্যতা। প্রথম বর্ণমালা উদ্ভাবন করছিল কোন সভ্যতা? প্রথম বর্ণমালা উদ্ভাবন করছিল, আমাদের লেখাপড়া শুরু হলো, আমরা ফিনিশ হয়ে গেলাম, তার মানে এটা হচ্ছে ফিনিশীয় সভ্যতা। এটা হচ্ছে ফিনিশীয় সভ্যতা। ওকে, আর পৃথিবীর প্রথম মানচিত্র কারা অঙ্কন করেছিল? এটার অ্যান্সার হবে কিন্তু গ্রিক সভ্যতা। এই কয়েকটা ইনফরমেশন আমাদের একদম ঠোঁটস্থ থাকতে হবে।
এরপরের প্রশ্নে আমরা যাই। ন্যাটো চার্টারের কোন ধারায় সম্মিলিত প্রতিরক্ষার কথা উল্লেখ করা হয়? এটা হচ্ছে আর্টিকেল 5 এ, এবং এই রিলেটেড বেশ কিছু প্রশ্ন কিন্তু বিভিন্ন বিসিএস পরীক্ষায় এসেছিল। তাহলে এটা একটা কমন প্রশ্ন। আর্টিকেল 5 এ একটা কথাই বলা হয়েছে যে ন্যাটোভুক্ত কোনো একটা দেশের উপর যদি বহিঃশত্রু আক্রমণ করে, তাহলে ন্যাটোর অন্যান্য যতগুলো রাষ্ট্র আছে তারা সম্মিলিতভাবে প্রতিরক্ষা দিবে। এটাই ছিল আর্টিকেল 5। তো ন্যাটোর পূর্ণরূপ কি আমরা জানি যে ন্যাটোর পূর্ণরূপ হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এই ন্যাটো এটা প্রতিষ্ঠিত হয় কত সালে? ন্যাটো প্রতিষ্ঠিত হয় কিন্তু 1949 সালে। এই ন্যাটোর সদর দপ্তর কোথায়? আমরা জানি যে বেলজিয়ামের ব্রাসেলসে হচ্ছে ন্যাটোর সদর দপ্তর। আমরা জানি ন্যাটোভুক্ত বর্তমানে দেশ কয়টা? 32টি দেশ। তো 32তম দেশ কোনটা? সুইডেন। অর্থাৎ সর্বশেষ দেশ কোনটা? সুইডেন। আর বর্তমান মহাসচিব কে ন্যাটোর? মার্ক রুটে। বর্তমান মহাসচিব হচ্ছেন মার্ক রুটে। এরপরে আমরা দেখি রোম সংবিধি অর্থাৎ রোম স্ট্যাটিউটের ফলে কোন সংস্থাটি প্রতিষ্ঠিত হয়? এটার অ্যান্সার হবে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। এখন আইসিজে, আইসিসি দুইটা কিন্তু আলাদা। এখন কিভাবে আমাদের আলাদা করতে হবে একটু খেয়াল করি। দেখি আমরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এটাকে বাংলায় করলে হয় আন্তর্জাতিক অপরাধ আদালত। আন্তর্জাতিক অপরাধ আদালত, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। আর এই যে আইসিজে আছে, আইসিজে মানে কি? আইসিজে হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। তো জাস্টিস মানে তো ন্যায় বিচার। তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আইসিজে কে যদি আমি বাংলা করি, তখন এটা বাংলাটা দাঁড়ায় আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত। আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত। প্রশ্ন আসতে পারে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত অথবা আইসিজে এটা কোন সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়? তখন এটার অ্যান্সার হবে কিন্তু সান ফ্রান্সিসকো সম্মেলন। সান ফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হয়। ক্লিয়ার? আচ্ছা, সান ফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হয়। এবার আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। তো ইউরোপীয় ইউনিয়নের নাম কিন্তু আগে এরকম ছিল না, একসময় এটার নাম ছিল ইউরোপীয় কমিশন। তো ইউরোপীয় কমিশন থেকে অথবা ইসি থেকে ইউ হলো। এটা কোন সম্মেলনের মাধ্যমে হয়েছিল? এটা হয়েছিল একটা চুক্তির মাধ্যমে, যেটার নাম ম্যাস্ট্রিক্ট চুক্তি। কোন চুক্তি এটা? এটার নাম ছিল ম্যাস্ট্রিক্ট চুক্তি। ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে এই ইউরোপিয়ান কমিশন থেকে নাম হয়েছিল ইউরোপিয়ান ইউনিয়ন। তাহলে প্রশ্নে এখানে কি বলছে? প্রশ্নে বলছে হচ্ছে আমাদের কি বলা হয়েছে? রোম সংবিধির ফলে কোন সংস্থা প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। তাহলে আইসিসি এর সদর দপ্তর কোথায়? আমরা জানি নেদারল্যান্ডের হ্যাগে। আইসিসি আন্তর্জাতিক অপরাধ আদালতও কিন্তু বলতে পারে। তাহলে নেদারল্যান্ডের হেগ শহরে হচ্ছে এটার সদর দপ্তর। বর্তমান সদস্য কয়টা? বর্তমান সদস্য হচ্ছে 125টি, আর সর্বশেষ সদস্য হচ্ছে ইউক্রেন। বাকি দুইটা আমরা অলরেডি পড়ে ফেলছি। যে আইসিজে প্রতিষ্ঠিত হয় কোন সম্মেলনে? সান ফ্রান্সিসকো সম্মেলনে 1945 সালে। আর ইসি থেকে ইউ প্রতিষ্ঠা পায় কোন চুক্তির মাধ্যমে? ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে। আমরা এটা পড়াশোনা করে ফেলছি। কোন দেশগুলো মেডিসিন লাইন অথবা সীমানা দ্বারা বিভক্ত? এটার অ্যান্সার হবে যুক্তরাষ্ট্র এবং কানাডা। তো মেডিসিন লাইন অথবা সীমানা এটারই আরেকটা নাম আসলে 49 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এটারই নাম আসলে 49 ডিগ্রি উত্তর অক্ষরেখা, যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে যে সীমান্ত রেখা। এরপরে আমাদের জানতে হবে যে জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে যে সীমান্ত রেখা আছে সেটার নাম হচ্ছে ওডার্নিস লাইন। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ওডার্নিস লাইন। ওকে। আর মিশর এবং সুদানের মধ্যে যেই সীমান্ত রেখা আছে সেটার নাম হচ্ছে 22 ডিগ্রি উত্তর অক্ষরেখা। 22 ডিগ্রি উত্তর অক্ষরেখা। তাহলে বেশ কিছু ইম্পর্টেন্ট এক্সট্রা ইনফরমেশন আমরা এখান থেকে জেনে নিলাম। তারপরে দেখি
বাংলাদেশ কখন নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য বা সিডাও সনদে মানে সিডাও সনদে সম্মতি জানায়? এখন সিডাও হচ্ছে একটা সনদ। এখন সিডাও এর পূর্ণরূপটা কি? সিডাও এর পূর্ণরূপ হচ্ছে কনভেনশন অন ইলিমিনেশন ইলিমিনেশন elimination of all forms of discrimination, all forms of discrimination against women। তাহলে কনভেনশন এটা হচ্ছে সি, ইতে হচ্ছে এলিমিনেশন, ডিতে হচ্ছে ডিসক্রিমিনেশন, এগেইনস্ট মানে এ, আর উইমেন হচ্ছে ডাব্লিউ, এটা হচ্ছে সিডাও। তার মানে এটা কি? কনভেনশন অন ইলিমিনেশন, কি দূরীকরণ? ইলিমিনেশন মানে তো দূরীকরণ করা। অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন অর্থাৎ সকল ধরনের বৈষম্য, এগেইনস্ট উইমেন নারীর বিরুদ্ধে। তার মানে নারীর বিরুদ্ধে যত ধরনের বৈষম্য হতে পারে সব ধরনের বৈষম্য দূরীকরণের জন্যই কিন্তু এই চুক্তি অথবা এই সনদ স্বাক্ষরিত হয়েছিল। এটাই হচ্ছে সিডাও। তো এই সিডাও সনদটা গৃহীত হয়েছিল কবে? 1979 সালে গৃহীত হয়েছিল। যে কোনো একটা সনদ যখন গৃহীত হয় তারপরে সেই সনদটা স্বাক্ষরিত হতে হয়, তারপরে হচ্ছে সেই সনদটা অনুমোদন হতে হয়। ওকে, তিনটা আলাদা স্টেপ। তাহলে 1979 সালে যখন এই সিডাও সনদটা গৃহীত হলো, অনেকগুলো রাষ্ট্র এখানে স্বাক্ষর করা শুরু করলো। তো বাংলাদেশ কবে এই সনদে সম্মতি জানাইছে? 6/9/1984। ঠিক আছে, এভাবে মনে রাখাটা ইজি। 6/11 আর কি, 6/11/1984। 6/11/1906 কেন বললাম? মানে নভেম্বর বুঝেতে আমি 9 বলছি, তাহলে 6 নভেম্বর 1984। এই প্রশ্নটা কিন্তু আরো একবার বিসিএস পরীক্ষাতে আসছিল, কিংবা বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় এই সিডাও সনদের গৃহীত হয়েছে কত সালে, কিংবা বাংলাদেশ কবে সম্মতি জানাইছে, এই রিলেটেড কিন্তু প্রশ্ন আসছিল। বিভিন্ন ধরনের তারিখ রিলেটেড যে প্রশ্নগুলো বা ডেট রিলেটেড প্রশ্ন আমরা যেগুলো দেখি, সেগুলো আপনারা একটু মিলিয়ে দেখবেন যে বিভিন্ন পরীক্ষায় কিন্তু এগুলো থেকেই প্রশ্ন আসে। তাই আমার একটা সাজেশনস থাকবে, যাদের তারিখ মনে রাখতে খুব সমস্যা হয়, সাল মনে রাখতে খুব সমস্যা হয়, তারা শুধুমাত্র বিগত বছরের বিসিএস প্রশ্নগুলোর তারিখগুলো দেখবেন। সেখানে কোন কোন তারিখ থেকে প্রশ্ন আসছে, কোন কোন সাল থেকে প্রশ্ন আসছে, কিংবা অন্যান্য চাকরি পরীক্ষায় কোন কোন সাল থেকে প্রশ্ন আসছে। এতটুকু পড়লেই যথেষ্ট, এর বেশি তেমন আমাদের মনে থাকবে না। আমাদের পক্ষে যতটুকু পড়া সম্ভব আমরা ততটুকু পড়বো। ওকে, তারপর যুক্তরাষ্ট্রের পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামার ইরানে কবে হামলা করে? আমরা জানি যে যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা চালাইছিল 22 জুন 2025 সালে। এটার প্রেক্ষাপট কি ছিল? এটার প্রেক্ষাপট ছিল এরকম যে ইসরায়েল কি করছিল? ইসরায়েল ইরানের উপর হামলা চালাইছিল কত তারিখে? আমরা জানি যে 13 জুন 2025। তো সেটার নাম কি ছিল? অপারেশন রাইজিং লায়ন। সেটার নাম তারা দিয়েছিল কি? অপারেশন রাইজিং লায়ন। পরবর্তীতে ইরান কিন্তু একই তারিখে 13 জুন ইসরায়েলের উপর একটা হামলা চালায়, যেই হামলাটার নাম ছিল ট্রু প্রমিস 3। ট্রু প্রমিস 3। আর পরবর্তীতে যুক্তরাষ্ট্র কি করলো? 22 জুন তারা অপারেশন মিডনাইট হ্যামার চালায়। তাহলে এটা আমরা পড়ে ফেললাম। ইরানের ফর্দো পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রটি কোন প্রদেশে অবস্থিত? এখানে কোনোটাই আসলে অ্যান্সার না, এটা আসলে ছিল কোম প্রদেশে অবস্থিত। কোম প্রদেশে অবস্থিত ছিল ইরানের ফর্দো পারমাণবিক সমৃদ্ধিকরণ কেন্দ্রটি। আফগানিস্তানের তালেবান সরকারকে বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রথম রাষ্ট্র কোনটি? আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে প্রথমে রাশিয়া। তারপরে আছে হচ্ছে দ্য ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্টে ইউএসএ থেকে রেমিটেন্স প্রেরণ করতে কি পরিমাণ কর ধার্য করা হয়েছে? অর্থাৎ ইউএসএ তে যদি একজন বাংলাদেশ প্রবাসী থাকেন, তিনি যদি বাংলাদেশে কিছু রেমিটেন্স পাঠাতে চান, তখন ইউএসএ সরকারকে তার কর দিতে হবে। অনেকটা বলা যায় যে একটা চাপ সৃষ্টি করা, একটা প্রহসনমূলক একটা প্রকল্প ছিল এটা। তো যাই হোক, দ্য ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্টে ইউএসএ থেকে রেমিটেন্স প্রেরণ করতে 1% কর হচ্ছে ধার্য করা হয়েছে।
কিয়োটো প্রোটোকলের বিষয়বস্তু কি? এই প্রোটোকলগুলো কিন্তু পরিবেশ সংক্রান্ত এবং এগুলো অনেক জায়গায় পরীক্ষায় আসে, বিভিন্ন প্রোটোকল। সো কিয়োটো প্রোটোকল দিয়ে আমরা মনে রাখবো কতে কিয়োটো, কতে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এখন কার্বন ডাই অক্সাইডটা কি? একটা গ্রিন হাউস গ্যাস। তাহলে কিয়োটো প্রোটোকলের বিষয়বস্তু ছিল গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস করা। তাহলে নাগোয়া প্রোটোকল কি সম্পর্কিত ছিল? নাগোয়া প্রোটোকল ছিল জীববৈচিত্র্য সংক্রান্ত। জীববৈচিত্র্য সংরক্ষণ সংক্রান্ত প্রোটোকল হচ্ছে নাগোয়া প্রোটোকল। মন্ট্রিল প্রোটোকল কত সালে স্বাক্ষর হয় এবং কার্যকর হয়? মন্ট্রিল প্রোটোকল ছিল ওজোন স্তর সংক্রান্ত। ঠিক আছে, ওজোন স্তর সংক্রান্ত। তাহলে এটা স্বাক্ষর হয় 1987-তে, কার্যকর হয় 1989-তে। আমরা একসাথে জিনিসগুলো পড়ি। কিয়োটো প্রোটোকল, কিয়োটো প্রোটোকলটা স্বাক্ষর হয়েছে কবে? এটাও স্বাক্ষর হয়েছে কিন্তু 1997 সালে। কিয়োটো প্রোটোকলটা কবে স্বাক্ষর হয়েছে? কিয়োটো প্রোটোকলটা স্বাক্ষর হয়েছে 1997 সালে। কার্টাগেনা প্রোটোকল কত সালে স্বাক্ষর হয়, কার্যকর হয়? 2000 সাল, 2003 সাল। আপনি দেখবেন বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার এই সালগুলো থেকে, মানে পরিবেশের মধ্যে এই প্রোটোকলের সালগুলো বারবার পরীক্ষায় আসে। এজন্য একসাথে আমি লিখে দিলাম, একটু নোট করে নেবেন পরীক্ষায়, তাহলে প্রিপারেশন নিতে আমাদের সহজ হবে। আর নাগোয়া প্রোটোকল কত সালে স্বাক্ষর এবং কার্যকর হয়? নাগোয়া প্রোটোকল 2010 সালে হচ্ছে স্বাক্ষর হয় এবং 2014 সালে হচ্ছে এটা কার্যকর হয়। ঠিক আছে, 2010-এ এটা স্বাক্ষর হয়, 2014 সালে এটা কার্যকর হয়। এখন আমরা আসি, এই যে কার্টাগেনা প্রোটোকল, এটা কি সম্পর্কিত ছিল? কার্টাগেনা প্রোটোকল ছিল জৈব নিরাপত্তা বিষয়ক। কার্টাগেনা প্রোটোকল ছিল কি বিষয়ক? জৈব নিরাপত্তা বিষয়ক। অন্যদিকে মন্ট্রিল প্রোটোকল কি বিষয়ক ছিল? ওজোন স্তর রিলেটেড। ওজোন স্তর, যাতে ওজোন স্তর ধ্বংসপ্রাপ্ত না হয়, ওজোন স্তরের ক্ষয় সাধন আমরা রোধ করতে পারি, এই সংক্রান্ত প্রোটোকল। এরপরে দেখি বিশ্ব পরিবেশ দিবস কোনটি? বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে, আমরা জানি যে 5 জুন। এখন শুধু এটা পড়লে হবে না, আমাদের আরো কিছু জিনিস পড়তে হবে। তো আমি আপনাদেরকে নিয়ে যাব কখন? 1972 সালে। 1972 সালটা পৃথিবীর ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা সাল। কেন? কারণ 1972 সালে বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন হয়েছিল। 1972 সালে বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন হয়। পরিবেশ সম্মেলন হয়। তো এই পরিবেশ সম্মেলনটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল হচ্ছে সুইডেনের স্টকহোমে। সুইডেনের স্টকহোমে। স্টকহোমে, ক্লিয়ার? এবং এই পরিবেশ সম্মেলনে সর্বপ্রথম বলা হয় যে 5 জুন আমরা পরিবেশ দিবস হিসেবে পালন করব। এখন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সর্বপ্রথম পরিবেশ দিবস কবে পালন করা হয়? তাহলে অ্যান্সার হবে কিন্তু সর্বপ্রথম পরিবেশ দিবস পালন করা হয় 5 জুন, 5 জুন 1974 সালে। 5 জুন 1974 সালে। মনে থাকবে? ওকে, তাহলে আমরা বেশ কিছু জিনিস পড়লাম। এর পাশাপাশি আমাদের একটু জেনে রাখা জরুরি, যদি কখনো প্রশ্ন এরকম আসে পৃথিবীর প্রথম ধরিত্রী সম্মেলন কখন হয়? দেখেন, প্রশ্ন আসতে পারে পৃথিবীর প্রথম পরিবেশ সম্মেলন কবে হয়, তখন অ্যান্সার হবে 1972 সালে সুইডেনের স্টকহোমে। এবার প্রশ্ন আসলো পৃথিবীর প্রথম ধরিত্রী সম্মেলন কবে হয়, অথবা আর্থ সামিট বলা হয় এটাকে। ধরিত্রী সম্মেলনের আরেকটা নাম কিন্তু আর্থ সামিট। তাহলে ধরিত্রী সম্মেলন প্রথম হয় কিন্তু 1992 সালে। কোথায় হয়? ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। মনে থাকবে? ঠিক আছে, তাহলে এখন এখানে এই জিনিসগুলো আমরা পড়ে ফেলছি অলরেডি। এখানে আরেকটা আছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম বা ইউএনইপি, এর সদর দপ্তর কোথায়? আমরা জানি এটা সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে। কেনিয়ার নাইরোবিতে। বিশ্বের প্রথম পরিবেশ দিবস পালিত হয় কবে? 5 জুন 1974 সালে। বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন কবে হয়? 1972 সালে সুইডেনের স্টকহোমে। আর প্রথম ধরিত্রী সম্মেলন কবে হয়? 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। এবার আসি ক্লাইমেট ভালনারেবল ফান্ড অথবা সিভিএফ। এখন সিভিএফ মানে কি? সিভিএফ মানে হচ্ছে, আমরা জানি যে বর্তমানে জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী কারা? সবচেয়ে বেশি দায়ী হচ্ছে উন্নত রাষ্ট্রগুলো। এবং কারণ উন্নত রাষ্ট্রগুলো অনেক বেশি পরিমাণে গ্রিন হাউস গ্যাস নির্গমন করে, কারণ তাদের শিল্পায়নের মাত্রা অনেক বেশি। তাহলে তাদের জন্য জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, সেই জলবায়ুর পরিবর্তনের প্রভাব বেশি পড়তেছে উপকূলবর্তী নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত বা মধ্য আয়ের দেশগুলোতে। তো সেই উপকূলবর্তী বিভিন্ন যে দেশ আছে, সেই দেশগুলো মিলে চিন্তা করলো আমরা একটা জোট বানাবো, যে জোটের নাম হচ্ছে ক্লাইমেট ভালনারেবল ফান্ড। ভালনারেবল মানে কি? জলবায়ু পরিবর্তনের প্রভাবে তারা
অনেক বেশি প্রভাবিত। আর ফান্ড মানে হচ্ছে তাদের জন্য একটা অর্থের যোগান দেওয়া, একটা ফান্ড রেডি করা। তাহলে এই সিভিএফটা কবে প্রতিষ্ঠিত হয়? এই সিভিএফটা প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু 2009 সালে। আমাদের মনে রাখতে হবে যে এই সিভিএফটা কোথায় প্রতিষ্ঠিত হয়। এটা প্রতিষ্ঠিত হয়েছে মালদ্বীপের মালিতে বসে। এটা প্রতিষ্ঠিত হয়েছে কোথায়? মালদ্বীপের মালিতে বসে। আমরা জানি যে 2009 সালে কিন্তু কনফারেন্স অফ পার্টিস অর্থাৎ COP15 সম্মেলন হয়েছিল। কোথায়? ডেনমার্কের কোপেনহেগেনে। তো এটা নিয়ে আপনাদের একটু কনফিউশন লাগে, তাহলে আমাদের মনে রাখতে হবে COP15 হয়েছিল কোথায়? ডেনমার্কের কোপেনহেগেনে 2009 সালে। তো তার আগেই কিন্তু এই ক্লাইমেট ভালনারেবল ফান্ডটা 2009 সালেই মালদ্বীপের মালিতে প্রতিষ্ঠিত হয়। এটা একটু আমরা মনে রাখবো। এবং এই যে সিভিএফ ক্লাইমেট ভালনারেবল ফান্ড, এই ক্লাইমেট ভালনারেবল ফান্ডের বর্তমান সভাপতি দেশ কোনটা? বর্তমান সভাপতি দেশ হচ্ছে বারবাডোস। বর্তমান সভাপতি দেশ কোনটা? বর্তমান সভাপতি দেশ হচ্ছে বারবাডোস। ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি কত সালে সম্পাদিত হয়? 1960 সালে। এখন এটা কি নিয়ে চুক্তি? ভারতের বেশ কিছু নদী কিন্তু পাকিস্তানের সিন্ধু অববাহিকায় এসে মিলিত হয় অথবা পড়ে। তো এখন এই নদীগুলোর অথবা সিন্ধু নদের কত পার্সেন্ট পানি ভারতের নিয়ন্ত্রণে থাকবে, কত পার্সেন্ট পানি পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকবে, সেটা নিয়ে ছিল এই চুক্তিটা। এখন এই সিন্ধু নদের পানি বন্টন চুক্তিটার স্থান কোথায়? এটা হয়েছিল করাচিতে বসে 1960 সালে। এবং প্রত্যেকটা চুক্তির কিন্তু একজন মধ্যস্থতাকারী থাকে। ভারত পাকিস্তানের মধ্যে এই চুক্তির মধ্যস্থতা করছিল কারা? বিশ্ব ব্যাংক অথবা ওয়ার্ল্ড ব্যাংক। আমরা জানি যে ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায়? যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। IMF এর সদর দপ্তর কোথায়? যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। ওকে, তো পাকিস্তানের করাচিতে এই সিন্ধু নদে যে চুক্তি হয় সেই চুক্তিতে স্বাক্ষর করছেন দুইজন। ভারতের পক্ষে স্বাক্ষর করছেন জওহরলাল নেহেরু। ভারতের পক্ষে স্বাক্ষর করছেন কে? জওহরলাল নেহেরু। আর পাকিস্তানের পক্ষে আইয়ুব খান। পাকিস্তানের পক্ষে কে? আইয়ুব খান। ওকে, তাহলে এই কয়েকটা জিনিস আমরা মনে রাখবো এখান থেকে। এবার আসি ইউএন অপস এর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিস। খেয়াল করেন ইউএন অপস এর মধ্যে এখানে পি লেখা আছে, মানে পাবলিক সার্ভিসও লেখা, প্রজেক্ট সার্ভিসও লেখা। এটার অ্যান্সার হবে হচ্ছে কি প্রজেক্ট সার্ভিস। প্রজেক্ট সার্ভিস তার মানে কি? তারা বিভিন্ন দেশে হয়তোবা কিছু প্রজেক্ট নিয়ে কাজ করতে পারে। এখন এই প্রজেক্টগুলো বিভিন্ন ধরনের হয়। এই প্রজেক্টগুলো হতে পারে কোনো একটা টেকসই উন্নয়নমূলক, অথবা কোনো একটা মানব সম্পদের উন্নয়নমূলক, কোনো একটা অবকাঠামোর উন্নয়নমূলক, এই ধরনের যে কোনো প্রজেক্ট নিয়ে তারা কাজ করতে পারে। তো এই যে ইউএন অপস আছে, এই যে আমাদের ইউএন অপস আছে, এই ইউএন অপস এর পূর্ণরূপটা কি তাহলে? ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিস। ক্লিয়ার? ওকে, তারপরে দেখি আমরা বর্তমানে অর্থনীতির ব্যাপ্তি অনুসারে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট কোনটি? এটার অ্যান্সার হবে কিন্তু RCEP। এন্ড RCEP মানে কি? রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ। এখন এটা মূলত কোন এলাকায় কার্যকর? এটা মূলত সাউথ ইস্ট এশিয়ায় কিন্তু কার্যকর। সাউথ ইস্ট এশিয়ায় কার্যকর। এটা কোথায় কার্যকর? এটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়ায় কার্যকর। এবং যেহেতু তারা একটা নির্দিষ্ট অঞ্চলে কার্যকর, এজন্য কিন্তু এই জোটটাকে বলা হয় বিশ্বের বৃহত্তম আঞ্চলিক জোটও কিন্তু বলা হয়। ওকে, বিশ্বের বৃহত্তম আঞ্চলিক জোটও বলা হয়ে থাকে। এখন আমাদের এই RCEP-র কিছু জিনিস আমাদের মনে রাখা উচিত। কিভাবে? যে RCEP কত সালে গৃহীত হয়েছে? এটা গৃহীত হয়েছিল 2022 সালে, আর কার্যকর হয়েছে 2024 সালে মূলত এটা কার্যকর হয়েছে। ওকে, খুব বেশি দিন হয় নাই। এখন আমরা এটার এরিয়া মানে এটা সদস্য রাষ্ট্রগুলো একটু দেখবো। খেয়াল করি আমরা সদস্য রাষ্ট্রগুলো কিভাবে মনে রাখতে পারি। আমরা প্রথমে মনে রাখবো চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, এই তিনটা নাম। প্রথমে আমরা কি মনে রাখলাম? চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়া আমরা মনে রাখলাম। ওকে, এরপরে আমরা মনে রাখবো হচ্ছে ইন্দোচীন বলয়ের দেশ হচ্ছে তিনটা, যেটাকে আমরা বলে থাকি লাকভি। লাকভি কি নিয়ে? লাওস, তারপর হচ্ছে কম্বোডিয়া, আর হচ্ছে ভিয়েতনাম। লাওস, কম্বোডিয়া এবং ভিয়েতনাম। তাহলে আমাদের 6টা নাম আমরা পড়ে ফেললাম। এখন আমরা মাঝে মধ্যে কোথায় ঘুরতে যাওয়ার একটু স্বপ্ন দেখি। আমরা জানি যে বর্তমানে কিন্তু একটা ট্রেন্ড চলতেছে এরকম 3টা জায়গা, একটা হচ্ছে ফিলিপাইন, থাইল্যান্ড, সিঙ্গাপুর। ওকে, কোনটা কোনটা? ফিলিপাইন, থাইল্যান্ড,
আর হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর, ওকে। তারপরে একটা দেশ আছে, কোনটা এখানে একটা দেশ আছে হচ্ছে ব্রুনাই। ব্রুনাই, এটা আমরা সিঙ্গেল মনে রাখলাম, ব্রুনাই। ওকে। আর লাস্টের তিনটা খুবই পরিচিত নাম, বাংলাদেশের সীমান্তবর্তী মায়ানমার, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। তাহলে আমরা সুন্দর করে আরসিইপি এর সদস্য রাষ্ট্রগুলো দেখে ফেললাম। তাহলে প্রথমে হচ্ছে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া। এরপরে লয়ের তিনটা, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাকভি বলা হয় একসাথে। তারপর ড্রিম, ফিলিপাইন, সিঙ্গাপুর আর হচ্ছে থাইল্যান্ড। এরপরে একটা সিঙ্গেল মনে রাখবো ব্রুনাই, আর শেষে হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমার, আর সাথে আছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। ওকে, শেষ। এটা হচ্ছে আমাদের আরসিইপি। এখন আরসিইপি কে কেন আমরা বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট বললাম? খেয়াল করুন, এই আরসিইপির আন্ডারে যতগুলো রাষ্ট্র আছে, এই রাষ্ট্রগুলোর টোটাল জনসংখ্যা কিন্তু বৈশ্বিক জনসংখ্যার প্রায় 30% কভার করে। এবং বর্তমানে বিশ্বের যে অর্থনীতি, বিশ্বের যে জিডিপি, সেই জিডিপির টোটাল 30% কিন্তু এই আরসিইপি ভুক্ত দেশগুলোর দখলে। এজন্য এটাকে বলা হয় বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট। ওকে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের আন্ডারে আমরা দেখি যে ইউরোপীয় ইউনিয়নটা বিশ্বের টোটাল কত পার্সেন্ট জনগোষ্ঠীকে কভার করে? মাত্র 5.6% জনগোষ্ঠীকে কভার করে। আর অন্যদিকে বৈশ্বিক জিডিপির 14% হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের দখলে। 14%। তাহলে দুইটার মধ্যে আপনি তফাৎ দেখতে পাচ্ছেন, এবং আমরা তাহলে একটা লজিক্যালি বলতে পারি বিশ্বের বৃহত্তম বর্তমান অর্থনৈতিক জোট হচ্ছে আরসিইপি। ওকে। তারপরে আমরা দেখি, এটা আমরা পড়ে ফেলছি অলরেডি, নতুন করে পড়ার কিছু নাই। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা বা জাতিসংঘ পর্যটন, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আমরা জানি এটা সদর দপ্তর কিন্তু স্পেনের মাদ্রিদে অবস্থিত। আমরা জানি যে বিশ্বের সর্ববৃহৎ বইমেলা কোথায় অনুষ্ঠিত হয়? জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়। ওকে। কোন দেশটি ওপেকের সদস্য নয়? বাংলাদেশ কখনোই ওপেকের সদস্য হতে পারে না। ওপেক কি? ওপেক হচ্ছে পেট্রোলিয়াম এক্সপোর্ট কান্ট্রিজ, তাই না? অর্থাৎ যারা তেল রপ্তানিকারক দেশ, তাদের একটা সংগঠন। তো এই ওপেকটা আসলে, এই ওপেকটা কোথায়, এই ওপেক গঠনের প্রস্তাব প্রথমত কারা দেয়? ওপেক গঠনের প্রস্তাব কিন্তু প্রথমত দিছিল হচ্ছে ভেনেজুয়েলা। এবং এই ওপেকটা কোন সম্মেলনের মাধ্যমে তৈরি হয়? বাগদাদ সম্মেলনের মাধ্যমে তৈরি হয়। খেয়াল করুন, অনেক সময় প্রশ্ন আসতে পারে যে ওপেক, এই যে জোটটা, এই জোটটা কোথায় তৈরি হয় অথবা কোথায় বসে গঠিত হয়? সেটা অ্যান্সার হবে কিন্তু বাগদাদ সম্মেলনে, অর্থাৎ ইরাকের বাগদাদ শহরে। এবার আসতে পারে যে ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? তখন অ্যান্সার কিন্তু হবে অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত। অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত। এখন তাহলে প্রশ্ন আসতে পারে ওপেকভুক্ত দেশ কোনগুলো আছে? তাহলে আমরা একসাথে ভাবে মনে রাখবো। দেখেন, প্রথমে আমরা মনে রাখবো তিনটা, ইরান, ইরাক, কুয়েত। একসাথে আমরা মনে রাখলাম। তো ইরান, ইরাক, কুয়েত যখন মনে রাখি, তখন সৌদি এবং সংযুক্ত আরব আমিরাত মনে রাখা এত বেশি কঠিন হওয়ার কথা না। সৌদি এবং সংযুক্ত আরব আমিরাত। ওকে। এবার প্রস্তাবক দেশ কোনটা ছিল? প্রস্তাবক দেশ ছিল হচ্ছে ভেনেজুয়েলা, রাইট? তাহলে ভেনেজুয়েলা থেকে আমরা মনে রাখবো, ন দিয়ে মনে রাখবো কোনটা? ন দিয়ে মনে রাখবো হচ্ছে নাইজেরিয়া প্রথমে, নাইজেরিয়া, এবং আরেকটা মনে রাখবো হচ্ছে নিরক্ষীয় গিনি। নিরক্ষীয় গিনি। গিনি যেহেতু আছে, গ্যাবনও থাকবে অবশ্যই। ওকে। তারপরে দেখি ভেনেজুয়েলা, লা দিয়ে মনে রাখবো, ল দিয়ে প্রথমে লিবিয়া, লা, তাহলে আলজেরিয়া, আর লাস্টে একটা আছে, সেটা হচ্ছে কঙ্গো। এটা হচ্ছে সিঙ্গেল একটা, আমরা মনে রাখবো। তাহলে খুব সহজে ভাই আমরা মনে রাখতে পারি। অনেক নেমোনিক দিয়ে মনে রাখেন, কিন্তু নেমোনিক গুলো আমার কাছে কেন জানি খুব সহজবোধ্য মনে হয় না। আপনি এজন্য গ্রুপ অফ কান্ট্রিজ দিয়ে মনে রাখেন, অল্প অল্প করে কিছু দেশ মনে রাখবেন, তাহলে দেখবেন পুরোটাই মনে রাখা হয়ে গেছে। তাহলে আমাদের ওপেকের সদস্য কোনগুলা? ইরান, ইরাক, কুয়েত, সৌদি সংযুক্ত আরব আমিরাত। খুব সহজ। এরপরে আমরা মনে রাখবো যে আমাদের প্রস্তাবক দেশ কোনটা ছিল? ভেনেজুয়েলা। তাহলে নতে হচ্ছে নাইজেরিয়া এবং নিরক্ষীয় গিনি। গিনি যেহেতু আছে, গ্যাবনও থাকবে। লতে হচ্ছে আমরা লিবিয়া আর আলজেরিয়া মনে রাখবো, সাথে একটা এক্সট্রা রাষ্ট্র হচ্ছে কঙ্গো আমরা মনে রাখলাম। এগুলো হচ্ছে আমাদের ওপেকের সদস্যভুক্ত রাষ্ট্র। তো এই তো
এগুলো আমরা পড়ে ফেলছি অলরেডি, এখানে কিছু বাকি নাই। তাহলে মোট সদস্য কয়টা ওপেকের? 12টা সদস্য। সো থ্যাংক ইউ, আজকের ক্লাসে থাকার জন্য আপনাকে ধন্যবাদ, এবং ক্লাসটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়েন, এবং ক্লাসটা করা হয়ে গেলে একটা কমেন্ট করে ফেলেন ডান, তাহলেই বুঝবো যে আপনি ক্লাসটা ঠিক মতোই দেখেছেন। ভালো থাকুন সবাই, পড়াশোনা করতে থাকুন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।